প্রাক্তন বিএনপি নেত্রী রুমিন ফারহানা সবসময় যেন আলোচনার শীর্ষবিন্দুতে থাকেন, এবং এই ব্যাপারটি মানে আলোচনায় থাকার ব্যাপারটি উনি মনে হয় পছন্দ করেন, এবং উনি এমন সব ঘটনার জন্ম দেন যাতে তাকে আলোচনার রাখতে বা আলোচনা রাখতে আমরা বাধ্যই হই। তো লেটেস্ট ঘটনা ইতিমধ্যেই সবাই জেনে গেছেন যে একটি তার নির্বাচনী এলাকা, উনি এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, উনি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এখানে একটি উঠোন বৈঠকে কথিতভাবে আসছে, উনি মানে ওনার বক্তব্য অনুযায়ী, রুমিন ফারহানার বক্তব্য অনুযায়ী ইলেকশন কমিশনের থেকে দায়িত্বপ্রাপ্ত একজন ম্যাজিস্ট্রেট তার একটি উঠোন বৈঠক, মানে এখন তো উঠোন বৈঠকের এইসব ক্যাম্পেইনগুলো চলে, তো এই উঠোন বৈঠকে ওনাকে ওনার কাউকে বাধা দেওয়া হতে উনি ক্ষোভে ফেটে পড়েন। এখন এই ম্যাজিস্ট্রেট সাহেবের উঠোন বৈঠকে কি কারণে বাধা দিয়েছেন এটা এখনো পরিষ্কার নয়, বা তার এখতিয়ারভুক্ত কিনা যা আমরা এখনো বলতে পারছি না। তবে নিশ্চয়ই উনি এমন কিছু দেখেছেন, আমরা অনুমান করতে পারি, যাতে বাধা দেওয়ার ইলেকশনের কোড অফ কন্ডাক্ট বা ক্যাম্পেইনিং এর কোড অফ কন্ডাক্টে কোনো একটা কিছু দৃষ্টিকটু বা লঙ্ঘন হয়েছে মনে করেছেন বলেই হয়তো বাধা দিয়েছেন। কিন্তু রুমিন ফারহানা যেভাবে রিয়াক্ট করেছেন সেটাকে অবশ্যই ওনারা এখতিয়ার বহির্ভূত, এটা বলতে হবে। বিএনপি তাকে এখানে একটি ক্যান্ডিডেট দিয়েছেন, আপনারা জানেন, জমিয়াতুল ইসলামের একজনকে ক্যান্ডিডেট দিয়েছেন উনি, এবং নির্দেশ দিয়েছেন তারেক রহমান, যে দলের সভাপতি, যে তাকে সবাই যেন সমর্থন করেন। তো রুমিন ফারহানা তো আগের থেকে বলে আসছেন উনি সমর্থন করবেন না, এবং উনি নিজেই দাঁড়াবেন, স্বতন্ত্র হিসেবে দাঁড়াবেন। তো ওখানে উনি বেশ বুড়ো আঙ্গুল দেখালেন, এবং এটা কোনো থামস আপ চিহ্ন ছিলেন না, ওখানে যে তর্ক বিতর্ক চলছিল, এবং উনি তো খুব মানে বেশ লাউড ভয়েসে উনি কথা বলেন, জোরে জোরে কথা বলেন, আমরা টক শোতেও দেখেছি, জোরে জোরে উনি চিৎকার করছেন এবং বুড়ো আঙ্গুল দেখাচ্ছিলেন, যেটা ঠিক অনেকের কাছে বেশ শালীনতার সীমা অতিক্রম করে জবাব বলে মনে হয়েছে বা হতে পারে। উনি এবং থ্রেট করছিলেন উনি একজন সরকারি কর্মকর্তাকে, এবং ইসিকে রীতিমতো উনি থ্রেট করছিলেন, বলছিলেন যে ভবিষ্যতে অনেক খারাপ কিছু হবে। উনি এটা নাকি তার শান্তরূপ ছিল, মানে ওনার জেস্টটা এরকম ছিল, এটা যদি শান্তরূপ হয় তাহলে তো ওনার অশান্ত রূপ তো আসলে ভয়ের কারণই। উনি বলছিলেন যে আমার দল লাগে না, একেবারে টিপিক্যাল, এটা তো মাস্তান সুলভ কথাবার্তা হয়ে গেল। ব্যারিস্টার ফারহানা, আপনি তো ঠিক কি কি জানি, আপনি সবসময় দাবি করেন আপনি একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান, এবং আপনার বাবার কথা বলেন, অলিহাদ সাহেব, যিনি ভাষা সৈনিক এবং বাংলাদেশের রাজনীতিতে যার এবং বাংলাদেশের সমাজ গঠনেও যার একটা অবদান রয়েছে। হ্যাঁ, ভাষা আন্দোলনের ইতিহাস তো অনেকে ছাড়া লেখা সম্ভব না। তো এইসব বলেন, কিন্তু ওনার ইয়ে ছিল, একটি ক্যারেক্টারিস্টিক ছিল অলিহাদ সাহেবের, যে উনি প্রচুর জ্ঞানী লোক ছিলেন, কিন্তু উনি চিৎকার চেঁচামেচির দিকে যেতেন না। জানি না এখন রুমিন ফারহানা তার কার আদর্শ অনুসরণ করে, এবং উনি বারবার বলেন যে এই খালেদা জিয়া তার আদর্শ, এটাও তিনি বলেন, তার বাবার সাথে সাথে খালেদা জিয়ার কথা উনি বলেন, এমনও ইঙ্গিত দিয়েছেন যে খালেদা জিয়া যদি পূর্ণ নিয়ন্ত্রণে থাকতো বিএনপি, তাহলে হয়তো এই রুমিন ফারহানার কেই তিনি এই সরাইল আশুগঞ্জ এলাকার থেকে এমপি পদে মনোনয়ন দিতেন। তো উনি বলছেন যে ওনার কোনো দল লাগে না। তো এই বলে কি উনি কিন্তু এক হিসেবে তার দলে প্রত্যাবর্তনের পথটাও অনেকটা বন্ধ করে দিলেন। উনি যেভাবে কথা বলেছেন, এটা যেরকম বললাম একদম ডন মাফিয়া টাইপের কথাবার্তা বলেছেন, এবং আমরা অন্তত ভিডিওর ভিতরে
বা এমনি পারিপার্শ্বিক যেসব তথ্য আসে যে আসছে, যে তাকে সেরকম কোনো প্রবল মানে উস্কানি দেওয়া হয় নাই, বাট উনি ভায়োলেন্টলি মানে ফিজিক্যাল ভায়োলেন্স না, উনি ভার্বালি বেশ ভায়োলেন্ট রিয়াক্ট করছেন, আঙ্গুল উঁচিয়ে কথা বলছেন, বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন, এবং তার শব্দ চয়নগুলো যেসব শব্দ উনি ব্যবহার করেছেন সেটা হয়তো অশ্লীল কোনো শব্দ উনি বলেন না, কিন্তু যে ভঙ্গিতে বলেছেন এবং এবং থ্রেট, হুমকি দিচ্ছেন উনি, তো এটা তার এলাকাবাসী কিভাবে নেবে সেটা তো ইলেকশনে জানা যাবে। ওনার সমর্থন আছে বলেই আমরা জানি, ওনার একটা বেশ ভালোই একটা সমর্থন রয়েছে, কিন্তু বিএনপির সাথে উনি লড়াই করছেন, ওখানে তো বিএনপি যদি সবাই মিলে কোঅপারেট করেন এই জমিয়তে ইসলামের পার্ট থেকে, তাহলে তো তার জন্য কঠিন হয়ে যাবে জিনিসটা। এবং ওখানেও কিন্তু বিএনপির সবাই একমত ছিলেন না রুমিন ফারহানা প্রার্থিতার বিষয়ে, অনেকেই অন্যান্য প্রার্থীদেরকে ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন, এবং আরো প্রার্থী ছিলেন তারা সবাই সরে এসেছেন, তারা কেউ স্বতন্ত্র দাঁড়াননি, উনি দাঁড়িয়েছেন। তো রুমিন ফারহানার এরকম আউটবার্স্ট নতুন নয়, আমরা টক শোতেও দেখেছি, সংসদেও দেখেছি। মজার ব্যাপার হচ্ছে যে সংসদে যদিও উনি বেশ জোরালো ছিলেন, উনি বেশ চিৎকার করে তখনও সংসদেও কথাবার্তা বলতেন এবং টক শোতেও বেশ ভোকাল ছিলেন, কিন্তু বিএনপির কোনো মিছিল, মিটিং, অবরোধ, হরতাল ইত্যাদি কর্মসূচিতে আমরা কিন্তু কখনোই তাকে দেখতাম না। একবার দুবার থাকতেও পারে, আমি একদম একেবারে হলফ করে বলতে পারছি না, কিন্তু এটা খুবই রেয়ার ছিল। ওনার ইয়েটা, তার তেজটা মূলত সংসদ ভবনের ভেতরে, টক শো গুলোর ভেতরে, দুটোই এয়ার কন্ডিশন জায়গার ভেতর থেকে উনি বেশ চিৎকার চেঁচামেচি করতেন, এবং উনি কন্ট্রোভার্সিরও জন্ম দিয়েছিলেন। উনি একেবারে বেশ জোরালো আওয়ামী সমর্থকদের সাথে ওনাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে, এবং ওই আওয়ামী লীগ আমলেও গুলশান ক্লাবে সহ বিভিন্ন এলিট ক্লাবগুলোতেই তাকে বেশি দেখা যেত তার বন্ধু বান্ধবীদের সাথে, এবং মূলত বান্ধবীদের সাথে, যারা আবার মূলত আওয়ামী সমর্থক বা আওয়ামী কালচারাল ফ্রন্টের লোক। এবং উনি আবারও বেশ আলোচনা এসেছিলেন যে উনি একবার প্রফেসর ইউনূসের পদত্যাগ চেয়েছিলেন, এই ইন্টারিম গভর্নমেন্ট পুরো গভর্নমেন্টেরই, এবং ইনক্লুডিং দ্য চিফ অ্যাডভাইজার সবারই পদত্যাগ উনি চেয়েছিলেন জোরালো কণ্ঠে, আবার মাঠে নেমে না, এই ইয়েতে টক শোতে, কোনো একটি টক শোতে। টক শোরা যে যারা পরিচালনা করেন, সঞ্চালনা করেন, ওনাদের খুব প্রিয় মুখ ছিলেন, কারণ এটা বাইট বাড়ে, হ্যাঁ, একটা টিআরপি বলে তারা, ওটা 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 বাড়ে রুমিন ফারহানার মতো উচ্চকিত কণ্ঠে যারা কথাবার্তা বলেন, এবং ওনার খুব প্রিয় প্রিয় কিছু শব্দ চয়ন করেন। হ্যাঁ, পলিটিক্স পারসেপশন ইজ এভরিথিং, এটা 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 পারসেপশন ইজ এভরিথিং, উনি উনি প্রতিটা অলমোস্ট প্রতিটা ইয়েতেই টকশোতে এই কথাটা তাকে শোনা দিয়েছে। এটা ভালো খারাপ কিছু না, কারো কারো পেট থাকতেই পারে, এটা নিয়ে অত সমালোচনার কিছু নেই, মানে মজা লাগে আর কি শুনতে। তো দেখা যাক, রুমিন ফারহানার ক্যাম্পেইনিং তো আরো অনেক বাকি, আসল ক্যাম্পেইন তো শুরু হবে 22শে জানুয়ারি থেকে, তখন দেখা যাক উনি আরো কি বলেন, এই ম্যাজিস্ট্রেটের সাথে আরো কি কথাবার্তা হয় তার, এবং ওনার কি একটা স্টেজ নাকি ভেঙে দিয়েছিল এরকম দাবি উনি করেছেন, এই জন্য উনি গাড়ির ভেতর থেকে বক্তৃতাটা করেছেন। তো আমরা তার উচ্চকিত কণ্ঠে আরো কিছু কথাবার্তা শুনবো, বক্তব্য শুনবো, এটাই প্রত্যাশিত। আর ইলেকশনের পরবর্তীতে সংসদে যদি উনি যেতে পারেন, তখনও তার উচ্চকিত কণ্ঠ হয়তো আমরা শুনতে পাবো।